12ই মার্চ ইরাকের আকাশে দুটো বিশালদেহী আমেরিকান বিমান একে অপরের সাথে ধাক্কা খেল। শুধু বিমান না, প্রতিটিতে প্রায় 90,000 কেজি জেট ফুয়েল, উড়ন্ত জ্বালানি ট্যাঙ্ক। একটা কোনো মতো অবতরণ করলো, লেজ ছিঁড়ে গেছে, তবু বাঁচল। অন্যটা মাটিতে পড়ল। 6 জন আমেরিকান সেনা সেদিন আর ফিরল না। পেন্টাগন বলল দুর্ঘটনা, শত্রুপক্ষের কোনো ভূমিকা নেই। কিন্তু দ্য আটলান্টিকে যখন মুখ খুলল, গল্পটা আর অত সরল রইল না। KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার, আকাশে উঠতে উঠতে অন্য বিমানকে জ্বালানি দেয় এটি। যুদ্ধ বিমানের জন্য আকাশেই পেট্রোল পাম্প, এছাড়া দূরপাল্লার হামলা সম্ভব না। সেদিন দুটো KC-135 ইরাকের আনবার প্রদেশের আকাশে ছিল। কাজ ইসরায়েলি স্ট্রাইক মিশনকে সহায়তা। মানে সেই মুহূর্তে তারা শুধু বিমান নয়, তারা ছিল পুরো যুদ্ধের একটা কলকব্জা। পেন্টাগন বলল এক কথা, গোয়েন্দারা বলল অন্য কথা। সংঘর্ষের পরপরই মার্কিন প্রতিরক্ষা বিভাগ বিবৃতি দিল, শত্রুপক্ষের কোনো ভূমিকা নেই। কিন্তু দ্য আটলান্টিকের প্রতিবেদন অনুযায়ী প্রথম দিকের গোয়েন্দা রিপোর্টে ভিন্ন ছবি উঠে এসেছিল। ওই সময়ে এলাকায় ইরান সমর্থিত মিলিশিয়াদের এয়ার ডিফেন্স তৎপরতা ধরা পড়েছিল। প্রাথমিক আশঙ্কা ছিল পাইলটরা হয়তো সেই হুমকি এড়াতে গিয়ে ভিড় আকাশে হঠাৎ কৌশলগত কসরত করেছিলেন, আর তাতেই বিপদ। পরে সিনিয়র কমান্ডাররা বললেন সেই রিপোর্টগুলো ভুল। মিলিশিয়ার ছোড়া অস্ত্র বিমান নয়, স্থলে লক্ষ্য করা ছিল। কিন্তু প্রশ্নটা থেকেই গেল, সত্যটা কি ছিল সেদিন আনবারের আকাশে? প্রাথমিক সন্দেহের তীর গেল কাতাইব হিজবুল্লাহর দিকে। ইরান ঘেঁষা এই সংগঠন ইরাকের সবচেয়ে শক্তিশালী মিলিশিয়াগুলোর একটি। এদের বিশেষত্ব কোথায়? এরা শুধু বন্দুকধারী দল না, ইরাকের রাজনৈতিক কাঠামোর ভেতর গেঁথে আছে। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এর অংশ হিসেবে রাষ্ট্রীয় কাঠামোতেও এদের অবস্থান। এক হাতে বন্দুক, অন্য হাতে রাষ্ট্রের ছাতা। এই দ্বৈত পরিচয়ে এদের শেষ করা এত কঠিন করে তোলে। লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হুথির মতো এদের একটা নির্দিষ্ট কোণে ঠেলে দেওয়া যায় না। যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত মিলিশিয়ারা ইরাকে মার্কিন ঘাঁটি, দূতাবাস আর সামরিক অবকাঠামোতে 600-র বেশি বার হামলা চালিয়েছে। বাগদাদের মার্কিন দূতাবাস কার্যত অবরুদ্ধ, বড় বড় সামরিক উপস্থিতি গুটিয়ে আনতে হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন ইরাকের আকাশকে বন্ধুত্বপূর্ণ বলা বাস্তবতার সাথে মেলে না। এটা এখন যুদ্ধক্ষেত্রে উপর থেকে নিচ পর্যন্ত। আর মিলিশিয়াদের হাতে এখন শুধু রকেট নেই, আছে লয়টারিং সারফেস টু এয়ার মিসাইল, মাঝ উচ্চতায় উঠতে থাকা বিমানের জন্য সত্যিকারের হুমকি। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলে যাচ্ছেন আমেরিকা আকাশে অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু সেই একই আকাশে KC-135 এর পাইলটরা একসাথে সামলাচ্ছিলেন ড্রোন হুমকি, স্ট্রাইক করিডোর, নজরদারি প্লেন, রিফুয়েলিং মিশন এবং সম্ভবত মাটি থেকে ছোড়া অস্ত্রের আতঙ্ক। এত কিছু একসাথে, এটা দক্ষতার পরীক্ষা নয়, ভাগ্যের পরীক্ষা। এই দুর্ঘটনা নিছক দুটো বিমানের গল্প নয়। এটা বলছে ইরানের প্রক্সি নেটওয়ার্ক বছরের পর বছর মার্কিন সামরিক অভিযানের পরও শেষ হয়নি। সরাসরি আমেরিকান বিমান না নামিয়েও তারা এমন পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে বিমান নিজেই বিপদ ডেকে আনে। রণক্ষেত্র এটাকে বলে প্রভাব বিস্তার। গুলি ছাড়াও ভয় দিয়ে, চাপ দিয়ে শত্রুকে ভুল করিয়ে দেয়া। আনবারের আকাশে সেদিন ঠিক কি ঘটেছিল, সম্পূর্ণ সত্য হয়তো কখনো প্রকাশ্যে আসবে না। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমছে কালো মেঘ, কিন্তু এবার ঝড়টা যেন অন্যরকম, নিঃশব্দ, অদৃশ্য আর অনেক বেশি হিসেবে। প্রশ্নটা এখন সরাসরি, ইরান কি নতুন সশস্ত্র ফ্রন্ট খুলে এমন এক খেলা শুরু করতে যাচ্ছে যেখানে প্রতিপক্ষ বুঝে ওঠার আগেই ঘায়েল হয়ে যাবে? তেহরান যেন দাবার বোর্ড সাজিয়ে ফেলেছে। গুটি নড়ছে ধীরে, কিন্তু লক্ষ্য সরাসরি রাজা। ইয়েমেনের হুথিদের একটা সময়ে অনেকেই স্থানীয় বিদ্রোহী ভেবেছিল, কিন্তু সময় প্রমাণ করেছে সেই ছোট আগুনই আজ আঞ্চলিক শক্তির বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ। এখন প্রশ্ন উঠছে, ইরান কি ঠিক সেই পথেই হাঁটছে? নতুন আরেকটি প্রক্সি শক্তি, নতুন এক অদৃশ্য বাহিনী? যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যেখানে সরাসরি শক্তি প্রদর্শনে বিশ্বাসী, ইরান সেখানে খেলছে দীর্ঘমেয়াদী খেলা। তারা জানে একটি সরাসরি যুদ্ধ মানে শুধু অস্ত্রের লড়াই না, বরং অর্থনীতি, কূটনীতি আর জনমতের লড়াইও। তাই তারা বেছে নিয়েছে অন্য রাস্তা। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম ইনিয়া সরাসরি বলেছেন, নতুন ফ্রন্ট, নতুন অস্ত্র, নতুন কৌশল। এই তিনটি শব্দই এখন পুরো অঞ্চলের জন্য অ্যালার্ম বেল। কিন্তু এই নতুন বলতে আসলে কি বোঝাচ্ছে তেহরান? প্রথমত, প্রক্সি নেটওয়ার্কের বিস্তার। ইরান ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় এমন শক্তির জাল বুনেছে যেগুলো একদিকে স্থানীয়, অন্যদিকে কৌশলগতভাবে ইরানের সঙ্গে সংযুক্ত। এটা যেন মাকড়সার জাল, এক প্রান্তে টান দিলেই অন্য প্রান্ত কেঁপে ওঠে। দ্বিতীয়ত, অস্ত্রের বিবর্তন। সাম্প্রতিক যুদ্ধে শুধু মিসাইল আর আত্মঘাতী ড্রোন দিয়েই ইসরায়েলি স্থাপনাগুলোকে কাঁপিয়ে দিয়েছে তেহরান। এখন তারা বলছে এটা ছিল কেবল শুরু।
রাশিয়ার সহায়তায় উন্নত মিসাইল প্রযুক্তি, দীর্ঘপাল্লার হামলা সক্ষমতা আর নতুন প্রজন্মের ড্রোন, সব মিলিয়ে ইরান যেন নিজের অস্ত্রাগারকে নতুন করে সাজিয়েছে। তৃতীয়ত, পারমাণবিক ছায়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরানের কাছে পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা 90% উন্নীত করলে পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। আর ইরানের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে যদি আগ্রাসন বাড়ে তাহলে তারা সেই পথেই হাঁটতে পারে। এটা ঠিক যেন পিঠ দেয়ালে ঠেকে গেলে বাঘও থেমে থাকে না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানির প্রায় 20% এই সরু জলপথ দিয়ে যায়, আর সেই পথ এখন ইরানের প্রভাবের মধ্যে। মানে যুদ্ধ শুধু মিসাইল দিয়ে না, তেল দিয়েও লড়া হচ্ছে। যুক্তরাষ্ট্র এই সংকটের সমাধান খুঁজতে চীনের দ্বারস্থ হয়েছিল, কিন্তু ফল খালি হাতে ফেরা। এটা যেন ঢাকঢোল পিটিয়ে যাওয়া আর নিঃশব্দে ফিরে আসা। এই ব্যর্থতা যুক্তরাষ্ট্রের কৌশলগত দুর্বলতাকে এই সামনে এনে দিয়েছে। অন্যদিকে ইরান সময়টাকে কাজে লাগিয়েছে নিখুঁতভাবে। যুদ্ধবিরতির সময়টাকে তারা ব্যবহার করেছে পুনর্গঠনের জন্য। নতুন কৌশল, নতুন পরিকল্পনা, নতুন প্রস্তুতি। এখন তারা শুধু প্রতিরোধ করছে না, তারা প্রস্তুত আক্রমণের জন্য। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে ঘিরে এক নতুন জাল তৈরি করেছে। মানে যুদ্ধ শুরু হলে সেটা হবে চারদিক থেকে চাপের খেলা। ইরান একা লড়বে না, তার নেটওয়ার্কে হবে আসল শক্তি। আর এই জায়গাতেই বদলে যাচ্ছে খেলার নিয়ম। আগে যুদ্ধ মানে ছিল দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষ। এখন যুদ্ধ মানে একটি দেশের বিরুদ্ধে একাধিক অদৃশ্য শক্তির একযোগে আঘাত। এই নতুন বাস্তবতায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ অনেক বড়। একদিকে হরমুজ প্রণালীতে ইরানের সেই ঘাতক ডলফিন সাবমেরিনের মহড়া, আর অন্যদিকে তেহরানের এক হাড় হিম করা হুঁশিয়ারি। শত্রুরা এমন এক যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে যার জন্য তারা স্বপ্নেও প্রস্তুতি নেয়নি। পশ্চিমা বিশ্ব যখন মনে করেছিল তারা ইরানের সব হাড়ির খবর জানে, ঠিক তখনই তেহরান বোমা ফাটালো। ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইরানের পরবর্তী পাল্টা আঘাত হবে আকাশ থেকে পড়া কোনো এক নতুন রণকৌশলে। এতদিন লড়াই চলত স্থল, আকাশ আর সমুদ্রে, কিন্তু ইরান এবারও হুঙ্কার ছেড়েছে। যুদ্ধ এবার হবে এমন এক অ্যারেনা বা ময়দানে যা শত্রুর রাডারেও ধরা পড়বে না। এটাকে কেবল মুখের কথা ভাবলে ভুল করবেন। ইরান বুঝিয়ে দিয়েছে তারা কেবল ঘর সামলাতেই ব্যস্ত নয়, বরং আক্রমণকারীর চোখে চোখ রেখে ইটের বদলে পাটকেলটি মারার সব সরঞ্জাম গুছিয়ে রেখেছে। তাদের এই নতুন যুদ্ধের ধরন সম্ভবত সাইবার স্পেস থেকে শুরু করে মহাকাশ কিংবা সম্পূর্ণ অপ্রচলিত কোনো মারণাস্ত্র হতে পারে। হরমুজের প্রহরী, ছোট সাবমেরিন, বড় ধামাকা। হরমুজ প্রণালীতে এখন ইরানের চাঁদের হাট, তবে সেটি আলোর নয় বরং আধুনিক মারণাস্ত্র। নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি নিশ্চিত করেছেন যে তাদের হালকা ওজনের সাবমেরিনগুলো এখন সম্পূর্ণ প্রস্তুত। এগুলো কেবল পানির নিচে ভেসে থাকা লোহার টুকরো নয়, বরং এগুলো এক একটি পানির বাঘ। সম্প্রতি ইরানি যুদ্ধজাহাজ IRIS সিনার ওপর হামলার জবাবে এই সাবমেরিনগুলো যে দুঃসাহসিক অপারেশন চালিয়েছে তাতে শত্রুপক্ষ এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থায়। সাবমেরিনগুলো পানির নিচে নিঃশব্দে ঘাপটি মেরে বসে থাকে, যেন বোবা শত্রুর মুখে নেই, কিন্তু যখন আক্রমণ করে তখন পালানোর পথটুকু রাখে না। মার্কিন যুদ্ধ সচিব পিট হেক্সাট যতই ব্যঙ্গ করে বলুন যে ইরানের কামিকাজি ডলফিন নেই, তেহরানের বর্তমান তৎপরতা বলছে শত্রুর কপালে দুঃখ আছে। রেড লাইন বা লক্ষণ রেখা, IRGCর ইস্পাত কঠিন শপথ। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC পরিষ্কার জানিয়ে দিয়েছে ইরানের তেল ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজে হাত দেওয়া মানে হচ্ছে সিংহের মুখে হাত দেওয়া। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি ঘোষণা করেছেন ইরানের মিসাইল এবং ড্রোনগুলো এখন শত্রুর ঘাঁটির দিকে তাক করা আছে। আঙুল এখন ট্রিগারে, কেবল আদেশের অপেক্ষা। আমেরিকা যখন প্রজেক্ট ফ্রিডম নামের এক নাটকীয় উদ্যোগ নিয়ে সাগরে নামার চেষ্টা করেছিল, ইরান তখন এক মাঘে শীত যায় না নীতিতে অটল ছিল। মাত্র 36 ঘন্টার মাথায় ট্রাম্পের সেই প্রজেক্ট যখন মুখ থুবড়ে পড়ল, তখন প্রমাণিত হলো যে হরমুজ প্রণালীতে কার হুকুম চলে। তেহরান সরাসরি জানিয়ে দিয়েছে কেবল তাদের অনুমোদিত করিডোরই হবে নিরাপদ, বাকি সবখানে থাকবে যমদূতের পাহারা। ইরানের এবারের রণকৌশলকে বিশ্লেষকরা বলছেন সাপও মরবে, লাঠিও ভাঙবে না গোছের কৌশল। তারা সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে শত্রুকে মানসিক চাপে রাখতেই বেশি ওস্তাদ। কেন শত্রুরা ভয়ে কাঁপছে? অপ্রত্যাশিত যুদ্ধক্ষেত্র। ইরান এখন প্রচলিত যুদ্ধের বাইরে নতুন ডোমেইন যেমন ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে।
স্নায়ুযুদ্ধ ও জ্বালানি বাজার। হরমুজের চাবিকাঠি ইরানের হাতে থাকায় বিশ্ব তেলের বাজারে টান পড়ার ভয়ে পশ্চিমারা এখন উঠতে না পেরে খুঁটি ধরছে। মিসাইল ও ড্রোন শক্তি। IRGC ড্রোনগুলো এখন কেবল নজরদারি নয়, বরং সরাসরি আত্মঘাতী হামলায় পারদর্শী। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার সাহস কার আছে? দশকের পর দশক ধরে পশ্চিমা আধিপত্যের চাকার নিচে পিষ্ট হতে হতে বিশ্বের কোটি কোটি মানুষ এই প্রশ্নটাই মনে মনে পুষে রেখেছিলেন। আজ সেই প্রশ্নের জবাব দিতে এগিয়ে এসেছে পারস্য উপসাগরের এক অদম্য দেশ ইরান। শুধু এগিয়ে আসেনি, বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আর সেই বুকের ভেতর থেকে বেরিয়ে আসছে এমন এক হুঙ্কার, যার কম্পন অনুভব করছে ওয়াশিংটন থেকে তেল আবিব। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রাজাই সোশ্যাল মিডিয়ায় মাত্র একটি বাক্য লিখেছেন, কিন্তু সেই একটি বাক্যই যেন বিশ্ব রাজনীতির বুকে আগ্নেয়গিরির লাভা ঢেলে দিয়েছে। তিনি বলেছেন, ইরানের ওপর আবার হামলা হলে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হতে পারে। শুনতে প্রযুক্তিগত মনে হলেও এই 90% সংখ্যাটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ভাষায় অস্ত্রমানের ইউরেনিয়ামের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে থাকার সংকেত। অর্থাৎ তেহরান এবারে সরাসরি বলে দিচ্ছে, পারমাণবিক অস্ত্রের চাবিকাঠি তাদের হাতের কাছেই আছে, শুধু তালা খোলার অপেক্ষা। এতদিন ইরান সবসময় বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা, বৈজ্ঞানিক উন্নয়নের জন্য। কিন্তু এখন সেই আনুষ্ঠানিক ভাষ্যের মুখোশ সরিয়ে তেহরান যে বার্তা দিচ্ছে তা স্পষ্ট। এটি শক্তির ভাষা, এটি ভয় দেখানোর ভাষা, এটি এমন এক বার্তা যেখানে ইরান বলতে চাইছে, আমরা আর থামব না। ইরান কখনোই তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে এক চুলো পিছিয়ে আসবে না। ইরানের জনগণ যেভাবে স্থল, আকাশ ও সমুদ্র সীমা রক্ষা করে, ঠিক তেমনিভাবেই রক্ষা করবে দেশের পারমাণবিক ও মিসাইল প্রযুক্তি। ইরান বলছে, পারস্য উপসাগরে অস্থিতিশীলতার মূল কারণই হচ্ছে মার্কিন সামরিক উপস্থিতি। তেহরান কটাক্ষ করে বলেছে, মার্কিন ঘাঁটিগুলো এতটাই দুর্বল যে নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করতে পারছে না, অন্যদের নিরাপত্তা দেবে কিভাবে? পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই উত্তপ্ত পরিস্থিতিতে আরেক দফা ঠান্ডা জল ঢেলে দিয়েছেন প্রতিপক্ষের ঘাড়ে। তিনি স্পষ্ট বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন পুরোপুরি প্রস্তুত। যে কোনো উস্কানি, যে কোনো হামলা, যে কোনো আকস্মিক আক্রমণের জন্য বিকল্প পরিকল্পনাও তৈরি। আর সেই পরিকল্পনা দেখলে প্রতিপক্ষ বিস্মিত হবে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি যখন দ্রুত বদলে যাচ্ছিল, তেহরান পাল্টা জবাবে শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে অভিযান শুরু করে। এরপর যখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, তখন বিশ্ব বুঝে গেল এটি কেবল আঞ্চলিক সংঘাত নয়, এটি বৈশ্বিক অর্থনীতির টুটি চেপে ধরার ক্ষমতার লড়াই। পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিলে অস্থায়ী যুদ্ধবিরতি হলেও মূল প্রশ্নগুলো অমীমাংসিতই রয়ে গেছে। দুই পক্ষ প্রকাশ্যে কঠোর অবস্থানে অনড়। এক পক্ষ বলছে পিছাবে না, অন্য পক্ষ বলছে ভয় পায় না। আর এই দুই জেদের মাঝখানে বিশ্বের তেলের বাজার, শিপিং রুট আর বৈশ্বিক নিরাপত্তা সবই যেন ঝুলে আছে এক সুতোয়। যুক্তরাষ্ট্র ভেবেছিল চাপ বাড়ালেই ইরান নরম হবে, কিন্তু মধ্যপ্রাচ্যের এই অদম্য ঘোড়া উল্টো বার্তায় দিল, যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে জবাব হবে দাঁত ভাঙা। ইরানের হুঙ্কারে আজ ওয়াশিংটন যেন ভেজা বিড়াল, না পারছে পাল্টা হুমকি দিতে, না পারছে সরাসরি হামলায় যেতে। পরাশক্তির তালিকায় নতুন নাম লেখানোর দ্বার প্রান্তে দাঁড়িয়ে ইরান। ইসরায়েল আর আমেরিকার দুঃস্বপ্ন এবার বাস্তব রূপ নিতে চলেছে কি? যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটি একের পর এক চাপ দিয়ে চলেছে, তখন ইরান হাতের তাস স্পষ্ট করে টেবিলে রেখে দিয়েছে। আমাদের কাছে 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের রাস্তা খোলা আছে, ইরানের হুমকি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক মাধ্যমে সরাসরি জানিয়ে দিয়েছেন, আবারও হামলা হলে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পার্লামেন্টে পর্যালোচনা করা হবে। 90% মানে অস্ত্রগ্রে, যে দোরগোড়ায় পা রাখলে বিশ্বের সমীকরণ পাল্টে যায়। ইরান সেই দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকেনি, কিন্তু বলছে দরজা আমার হাতে। এই বার্তাটি বুঝতে হলে পেছনের ইতিহাস মাথায় রাখতে হবে। 2015 সালে 6 বিশ্বশক্তির সঙ্গে ইরান একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল। বিনিময়ে মিলেছিল নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতা। কিন্তু ট্রাম্প তার প্রথম মেয়াদে সেই চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে গেলেন। সাপও গেল, লাঠিও গেল। ইরান পেল কি? শূন্য হাত আর পুরনো নিষেধাজ্ঞা। সেই অপমানের জবাবে ইরান চুপ করে বসে থাকেনি,
গত 8 বছরে প্রায় 11,000 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম জমা করেছে। এটি ক্রোধের প্রতিক্রিয়া নয়, এটি কৌশলের ফসল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলছে ইরানের কাছে এখন প্রায় 441 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। প্রযুক্তিগত অর্থে ইরান এক পা পিছিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই এক পায়ের দূরত্বই তার সবচেয়ে বড় শক্তি। ওয়াশিংটন এখন চাইছে সেই মজুদ এখনই সরাও, এখনই ধ্বংস করো, ঘরে বসে সমৃদ্ধকরণ বন্ধ করো, যেন কাউকে নিরস্ত্র করে তারপর তার সঙ্গে দর কষাকষি করা হবে। ইরান সেই ফাঁদে পা দিতে রাজি নয়। তেহরানের বক্তব্য স্পষ্ট, আগে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হোক, নিষেধাজ্ঞা উঠুক, তারপর পারমাণবিক প্রশ্ন। ট্রাম্প ইরানের সর্বশেষ কূটনৈতিক প্রস্তাবকে আবর্জনা বলেছেন, পুরোটা না পড়েই। অথচ সেই প্রস্তাবে ছিল মজুদের একাংশ লঘু করা এবং বাকি অংশ তৃতীয় দেশে সাময়িক স্থানান্তরের প্রস্তাব, যা নেহাত কম ছাড় নয়। কিন্তু যার মনে আপোষ নেই তার কানে সমঝোতার কথা ঢোকে না। ট্রাম্প বলছেন যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, কিন্তু যে রোগী নিজের পায়ে হাঁটতে পারে তাকে লাইফ সাপোর্টের ভয় দেখানো যায় না। ইরানের পাল্টা বক্তব্য এসেছে মুখপাত্র বাগাইর কণ্ঠে, আমাদের অবস্থান সার্বভৌমত্বের, আঞ্চলিক স্থিতিশীলতার এবং ইরানি জনগণের স্বার্থে। যখন লড়তে বাধ্য করা হবে লড়ব। এই বাক্যে কোনো আস্ফালন নেই, এতে আছে সেই শান্ত দৃঢ়তা যা আসে দশকের পর দশক চাপ সহ্য করে টিকে থাকার অভিজ্ঞতা থেকে। ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে গত বছর বিমান হামলা হয়েছে, এবছরও হয়েছে। IAEA বলছে সেই মজুদের বেশিরভাগ এখনও সেখানেই থাকতে পারে, তবে নিশ্চিত নয়। এই অনিশ্চয়তাই ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার। যে মজুদের অবস্থান জানা নেই, যে শক্তির সীমা অনুমান করা কঠিন, সেই শক্তিকে ভয় করতে হয়। প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেছেন তেহরানে শত্রুর সামনে মাথা নোয়াবে না। ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞার শিকলে বাঁধা ছিল, অর্থনীতি কাহিল হয়েছে, তরুণ প্রজন্ম দিশাহারা হয়েছে, তবু দেশটি ভেঙে পড়েনি। যে গাছ ঝড়ের মুখে ভাঁজ হয় কিন্তু উপড়ে যায় না, সে গাছকে দুর্বল বলা যায় না। হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনী মার্কিন যুদ্ধজাহাজকে পথ পাল্টাতে বাধ্য করেছে বলে দাবি উঠেছে। ওয়াশিংটন নীরব, কারণ মিথ্যা হলে জবাব আসত। বেইজিংয়ে ট্রাম্প নতজানু, নয়াদিল্লিতে তেহরানের মাথা উঁচু। যুদ্ধ শেষে নতুন দুনিয়ার নতুন হিসাব। ইতিহাস কখনো কখনো একই দিনে দুটো ছবি আঁকে, পাশাপাশি কিন্তু সম্পূর্ণ বিপরীত। একদিকে বেইজিং, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের মাটিতে, পাশে বড় বড় ব্যবসায়ী, রাজনীতিক জাঁকজমক আছে, কিন্তু ভেতরে ফাঁকা। শরীরের ভাষা বলছে এই সফর আত্মবিশ্বাসের নয়, বাধ্যবাধকতার। অন্যদিকে নয়াদিল্লি, ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, মাথা উঁচু, কণ্ঠ দৃঢ়, বার্তা স্পষ্ট। ইরান নিজের শর্তে দাঁড়িয়ে আছে, এক চুলও নড়েনি। দুটো ছবি, একটাই সত্য, 40 দিনের যুদ্ধের পর পৃথিবীর ক্ষমতার মানচিত্র বদলে গেছে। যে যুদ্ধ ইরানকে অপরাজয় প্রমাণ করল, 28 ফেব্রুয়ারি থেকে শুরু। আমেরিকা ও ইসরায়েল ঝাঁপিয়ে পড়ল ইরানের বুকে। পেন্টাগন ভেবেছিল দ্রুত, নিষ্পত্তিমূলক, পরিষ্কার জয়। তেহরান নতজানু হবে, নতুন মধ্যপ্রাচ্য গড়া যাবে। কিন্তু ইরান মাটি কামড়ে পড়ে রইল। 40 দিন ধরে বোমা সহ্য করেছে, ক্ষেপণাস্ত্র সহ্য করেছে, হরমুজ প্রণালী বন্ধ রেখে পুরো বিশ্বের জ্বালানি বাজারে কাঁপন ধরিয়েছে। শত্রুর একটিও কৌশলগত লক্ষ্য পূরণ হতে দেয়নি। 70 রাতের বেশি রাজপথে ছিল ইরানের জনগণ, ভয়ে নয়, প্রতিজ্ঞায়। প্রেস টিভির বিশ্লেষণ বলছে এই সাফল্য শুধু ইরানের শত্রুদের চমকে দেয়নি, চমকে দিয়েছে মিত্রদেরও। রাশিয়া, চীন, যারা ইরানের পাশে থাকে, তারাও ভাবেনি তেহরান এতটা টিকে থাকতে পারবে, এতটা শক্তি দেখাতে পারবে। এই অপ্রত্যাশিত প্রতিরোধী ইরানকে বিশ্ব রাজনীতির স্বাধীন চলক বানিয়ে দিয়েছে। ট্রাম্প বেইজিংয়ে গিয়েছেন, কিন্তু এই সফর যা হওয়ার কথা ছিল তা আর নেই। তাইওয়ান নিয়ে চাপ দেওয়ার কথা ছিল, এখন সেই সাহস নেই। বাণিজ্য যুদ্ধে ছাড় আদায়ের কথা ছিল, এখন উল্টো ছাড় দেওয়ার আশঙ্কা। চীনের ওপর আধিপত্য দেখানোর সুযোগ ছিল, এখন সেটা স্বপ্ন মাত্র। কারণ ইরান যুদ্ধ আমেরিকার আসল দুর্বলতা ফাঁস করে দিয়েছে। প্যাট্রিয়ট মিসাইল শেষ হয়ে গেছে, থার্ড ইন্টারসেপ্টরের মজুদ তলানিতে। টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিঃশেষ প্রায়। এগুলো বানাতে লাগে বছর, লাগে কোটি কোটি ডলার। এখন চীন যদি তাইওয়ানে হাত বাড়ায়, আমেরিকার হাতে দেওয়ার মতো কি আছে? তাইওয়ান জানে, জাপান জানে, দক্ষিণ কোরিয়া জানে, আর সবচেয়ে ভালো জানে বেইজিং। তাই এবার আলোচনা টেবিলে চীন বসেছে অন্যরকম ভূমিতে। দাবি দেওয়া এখন আর সীমাবদ্ধ নেই, কারণ আমেরিকার ঘাড়ে চেপে বসেছে ব্যর্থ যুদ্ধের বোঝা। মার্কিন বিশ্লেষকরা পর্যন্ত আশঙ্কা করছেন ট্রাম্প হয়তো তাইওয়ানের সামরিক সহায়তা কমিয়ে আনবেন।
অকল্পনীয় ছাড় দিতে বাধ্য হবে। আমেরিকা এখন আর শর্ত দেওয়ার জায়গা নেই, শর্ত শুনতে বাধ্য হচ্ছে। আরাকচি নয়াদিল্লি প্রতীকের চেয়েও বড় বার্তা। ঠিক যখন ট্রাম্প বেইজিংয়ে কোণঠাসা, ঠিক তখনই নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলনে আরাকচি, পাশে উঠতি শক্তির প্রতিনিধিরা, যারা আমেরিকার একচেটিয়া দুনিয়াকে চ্যালেঞ্জ করছে। আরাকচির বক্তব্য একটাই, ইরান নিজের নীতি থেকে এক পাও সরেনি। যুদ্ধ হয়েছে, চাপ এসেছে, বোমা পড়েছে, তবু ইরান নিজের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করেনি। এই বার্তার তাৎপর্য বিশাল। বিশ্ব দেখছে একটি দেশ যাকে পরাশক্তি ঘিরে ধরেছিল, সে সম্মেলনে এসে বুক চিতিয়ে কথা বলছে, ভিক্ষা চাইছে না, মাথা নামাচ্ছে না। এই দৃশ্যটাই নতুন পৃথিবীর ঘোষণাপত্র। তেহরানের সবচেয়ে বড় শক্তি এটাই, সে চীনের মুখের দিকে তাকায়নি, রাশিয়ার কাঁধে ভর দেয়নি। নিজের সামরিক সক্ষমতা, নিজের জনগণের মনোবল, নিজের কৌশলগত বুদ্ধি, এই তিনটিকে পুঁজি করে লড়েছে। আমেরিকা আর ইসরায়েলের মিলিত আঘাতে ইরান ক্ষতবিক্ষত, কিন্তু হার মানেনি। বরং ক্ষতের যন্ত্রণা নিয়েই তেহরান এমন এক দাবার ছক সাজিয়েছে, যা দেখে হকচকিয়ে গেছে গোটা উপসাগরীয় দুনিয়া। আহত বাঘ সবচেয়ে বিপজ্জনক, এই সত্য আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে রিয়াদ থেকে আবুধাবি। যুদ্ধের ধোঁয়া এখনো পুরোপুরি কাটেনি। মার্কিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের অবকাঠামো বিধ্বস্ত, কিন্তু তেহরানের কূটনৈতিক মেরুদণ্ড টানটান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলনে যোগ দিচ্ছেন, তখন একই সময়ে উপসাগরে ইরানি কর্মকাণ্ড চলছে অব্যাহত গতিতে। এটাই ইরানের রণকৌশল, এক হাতে কূটনীতি, অন্য হাতে শক্তি প্রদর্শন। সৌদি আরব পরিস্থিতি বুঝতে পেরেছে। রিয়াদের বিশ্লেষকরা একটাই কথা বলছেন, ইরান যাবার নয়, আহত হয়েছে কিন্তু নিঃশেষ হয়নি। তাই সৌদি আরব এখন বন্ধ দরজার আড়ালে এক অভূতপূর্ব প্রস্তাব নিয়ে মাঠে নেমেছে, একটি আঞ্চলিক অনাক্রমণ চুক্তি, ইরানকে কেন্দ্রে রেখেই। মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং ইরানকে নিয়ে আগ্রাসন বিরোধী একটি চুক্তির প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ইউরোপে স্নায়ু যুদ্ধের সময় উত্তেজনা কমাতে করা 1970-এর দশকের একটি চুক্তির আদলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের সূত্র জানাচ্ছে, রিয়াদ 1975 সালের হেলসিঙ্কি চুক্তির আদলে একটি নিরাপত্তা কাঠামো করতে চায়। ঠান্ডা যুদ্ধের সেই ফর্মুলা যেভাবে পূর্ব পশ্চিম ইউরোপের মধ্যে উত্তেজনা প্রশমিত করেছিল, তেমনিভাবে উপসাগরেও আস্থার ভিত্তি তৈরি করতে চায় সৌদি যুবরাজের সরকার। ইউরোপীয় কূটনীতিকরাও এই পরিকল্পনায় আগ্রহ দেখাচ্ছেন। এটা ছোট কথা নয়, ইরান বিরোধী শিবির থেকে স্বীকৃতি মিলছে যে তেহরানকে বাদ দিয়ে উপসাগরের সমীকরণ মেলে না। সৌদি আরবের অনাক্রমণ প্রস্তাবে একটি বিরাট ফাঁকি আছে। ইসরায়েলকে বাদ দিলে চুক্তি অর্থহীন, আর ইসরায়েলকে নিলে ইরান টেবিলে আসবে না। গাজা যুদ্ধের পর আরব জনমত ইসরায়েলকে সংঘাতের মূল উৎস হিসেবে দেখছে। ফলে এই আস্থার চুক্তি যেন চারদিকে দেয়ালের ঘরে আলো খোঁজার মতো। তবু ইরান নায়কের আসনেই থাকছে, শুধু শক্তি প্রদর্শনের জন্য নয়, কারণ পুরো অঞ্চলের নিরাপত্তার সমীকরণ তেহরানকে কেন্দ্রে রেখেই লেখা হচ্ছে। ইরানকে ছাড়া মধ্যপ্রাচ্যের কোনো শান্তির নকশা সম্পূর্ণ হয় না। এই বাস্তবতা এখন শত্রু মিত্র সবাই মানছে। উপসাগরের ঢেউ সাক্ষী, ঘায়েল ইরান এখনও দাবার ছকের সবচেয়ে শক্তিশালী খুঁটি। সৌদি আরব মূলত 1975 সালের ঐতিহাসিক হেলসিঙ্কি অ্যাকর্ডসকে মডেল হিসেবে ধরে এই নতুন চুক্তির খসড়া তৈরি করেছে। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সীমানাকে স্বীকৃতি দিয়েছিল। একই সঙ্গে সব পক্ষ মানবাধিকার রক্ষা এবং অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও মানবিক বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছিল। আরব এক কূটনৈতিক ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, মধ্যপ্রাচ্যের জন্য এমন একটি চুক্তিকে বেশিরভাগ আরব ও মুসলিম দেশের পাশাপাশি ইরানও স্বাগত জানাবে। তবে ইরান এর আগে উপসাগরীয় দেশগুলোকে তাদের অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, আরব দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা কমাতে পারে এমন যে কোনো আনুষ্ঠানিক চুক্তির তীব্র বিরোধিতা করবে ইসরায়েল। এছাড়া কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর মতো সংবেদনশীল বিষয়গুলো এই চুক্তিতে কিভাবে সমাধান করা হবে তাও পরিষ্কার নয়। পেন্টাগনের পরিকল্পনা টেবিলে নতুন অভিযানের মানচিত্র, ইসরায়েলের সামরিক মহলে চাপা উত্তেজনা। গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ইরানে আবারও নতুন করে বড় ধরনের হামলা চালানোর জন্য সবচেয়ে জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
আগামী সপ্তাহের শুরুর দিকে এই হামলা শুরু হতে পারে বলে মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। মাস যায়নি, মার্কিন বোমায় ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধুলোয় মিশেছিল। বাইরে থেকে মনে হয়েছিল খেলা শেষ, কিন্তু জেলাও সেই কুদু। হরমুজ প্রণালী বারবার 33টি ক্ষেপণাস্ত্র কেন্দ্রের মধ্যে 30টি এরই মধ্যে আবার সচল হয়েছে। মার্কিন গোয়েন্দারা নিজেরাই স্বীকার করছেন ইরান তাদের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে দ্রুত নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ সামাজিক মাধ্যমে লিখেছেন, যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। তারা বিস্মিত হবে। একথা ফাঁকা আওয়াজ নয়। যে জাতি 40 বছর ধরে অবরোধের মধ্যে টিকে থেকেছে, নিষেধাজ্ঞার শিকলে বাঁধা পড়েও নিজেদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে গেছে, তাদের সহজে ভাঙার কথা নয়। ওয়াশিংটনের দুই মুখ। ট্রাম্পের উপদেষ্টারা এখন দুই মেরুতে। একদল চাইছেন আলোচনার পথ খোলা রাখতে। তারা ইরানকে রাজি করাতে চাইছেন হরমুজ প্রণালী খুলে দিতে, যাতে ট্রাম্প নিজেকে বিজয়ী বলে দাবি করতে পারেন। অন্য দল চাইছেন আরও বোমা, আরও চাপ। পেন্টাগন ইতিমধ্যে পুরনো অপারেশন এপিক ফিউরির নতুন সংস্করণ তৈরি করে রেখেছে। নতুন নাম, পুরনো খেলা। 50,000-এর বেশি মার্কিন সেনা, 2টি বিমানবাহী রণতরী, 1 ডজনের বেশি ডেস্ট্রয়ার, সবই তৈরি। জেনারেল ড্যান কেন সিনেটে বলেছেন, নির্দেশ পাওয়া মাত্রই অভিযান শুরু হবে। আরও ভয়ঙ্কর পরিকল্পনা আছে। ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের মাটির গভীরে যে আছে, সেটা ধ্বংস করতে বিশেষ বাহিনী সরাসরি মাটিতে নামানোর কথা ভাবা হচ্ছে। মার্চ মাসেই সে উদ্দেশ্যে কয়েকশো বিশেষ কমান্ডো মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। খার্কি দ্বীপ দখলেরও পরিকল্পনা আছে, ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র। কিন্তু মার্কিন সামরিক কর্মকর্তারাই ফিসফিস করে বলছেন, এই পথে জয় সহজ না। ইরান প্রতিবার ঘুরে দাঁড়িয়েছে, প্রতিবার। এই সমীকরণে একটা চুপচাপ খেলোয়াড় আছে, বেইজিং। হরমুজ প্রণালী দিয়ে যে তেল আসে তার বড় অংশ চীনের ঘরে যায়। তেহরান চীনের কৌশলগত মিত্র। সাপের মাথা না কাটলে সাপ মরে না, এটা ট্রাম্পের বিশ্বাস। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির স্বপ্ন চিরতরে মুছে না দিলে তিনি সন্তুষ্ট নন। কিন্তু ইতিহাস বলে, মধ্যপ্রাচ্যে বড় শক্তির চূড়ান্ত বিজয় বলে কিছু হয় না। আফগানিস্তান মনে আছে, ইরাক মনে আছে। ইরান এখন কোণঠাসা, কিন্তু মরিয়া শত্রু সবচেয়ে বিপজ্জনক। হরমুজ প্রণালীর 30টি ক্ষেপণাস্ত্র কেন্দ্র চুপচাপ জেগে আছে। পরের গুলি কখন ছোটে, সেটাই এখন পৃথিবীর সবচেয়ে দামি প্রশ্ন। ইসরায়েলি সামরিক বাহিনী এবং দেশটির শীর্ষ নেতারা এর আগে জানিয়েছিলেন, মার্কিন বাহিনীকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে তাদের এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানি শাসক গোষ্ঠীর সামরিক সক্ষমতা ধ্বংস করা, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি সহ দেশটির তৈরি করা সমস্ত হুমকি দূর করা এবং ইরানি জনগণের জন্য বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার উপযুক্ত পরিস্থিতি তৈরি করা। তবে গত মাসে হওয়া যুদ্ধবিরতির কারণে ইসরায়েলের ঘোষিত এই লক্ষ্যগুলোর কোনোটিই এখনও পূরণ হয়নি। 40 দিনের যুদ্ধ করলে, বোমা ফেললে, তারপরও যে দেশ মাথা তোলে, সে দেশকে শেষ বলা যায় না। ইরান এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে। একদিকে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে যুদ্ধংদেহী পোস্ট, অন্যদিকে পেন্টাগনের অপারেশন এপিক ফিউরি 2-এর পরিকল্পনার গুঞ্জন। তবু তেহরান টলেনি, মাথা নোয়নি, বরং পাল্টা বার্তা দিয়েছে। হুমকির ভাষায় কথা বললে জবাব পাবে, সম্মানের ভাষায় কথা বললে সম্মান পাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ব্রিক্স সম্মেলনে দাঁড়িয়ে যা বললেন, সেটা কূটনৈতিক ভাষণ নয়, সেটা পোড়া মাটি থেকে উঠে আসা আওয়াজ। তিনি বলেছেন, আমেরিকার হুমকি নতুন নয়, দশকের পর দশক ধরে এই ভয় দেখানো চলছে। কিন্তু ফলাফল কি? শূন্য। 40 দিনের যুদ্ধে যা পেয়েছে তার চেয়ে বেশি পাবে না। ইরান চাপে বাঁকে না, এটা তারা দেখেছে, অভিজ্ঞতা নিয়েছে। এই কথাগুলো ফাঁকা আস্ফালন নয়, পেছনে আছে একটি সামরিক বাস্তবতা যা ওয়াশিংটন ও তেল আবিবের ঘুম কেড়েছে। ইরানের হাতে আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। মার্কিন সেন্ট্রাল কমান্ডের 2022 সালের হিসাব বলছে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। শাহাব 3, সেজ্জিল, খোররামশার, এগুলোর পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত। ইসরায়েল থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে। আর এখন ইরানি গণমাধ্যম থেকে আসছে আরও শীতল সংবাদ। 500টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM প্রস্তুত করা হচ্ছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, এই শহরগুলোর নাম উঠছে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে। আলাদাভাবে গুঞ্জন উঠেছে, উত্তর কোরিয়ার হোয়াসং 15 ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ইরানে পৌঁছেছে, যে ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 13,000 কিলোমিটার, আমেরিকার মূল ভূখণ্ড পর্যন্ত। নিশ্চিত প্রমাণ এখনও নেই, কিন্তু পশ্চিমে উদ্বেগে ঢেউ উঠেছে।
ইরানের এই শক্তির ভিত তৈরি হয়েছে দশকের পর দশকে নিষেধাজ্ঞার বেড়াজাল পেরিয়ে চীন ও উত্তর কোরিয়ার সহায়তায়। পর্বতের গভীরে খোদাই করা ক্ষেপণাস্ত্র শহর, শত শত মিটার নিচে চাপা পড়া সুরক্ষিত ঘাঁটি, এগুলো ধ্বংস করা মুখের কথা নয়। 40 দিন বোমা পড়েছে, তবু সব শেষ হয়নি। অন্যদিকে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ জাহাজের ছবি পোস্ট করেছেন, মানে ঝড়ের আগের নীরবতা। পেন্টাগন নাকি 3টি পরিকল্পনা নিয়ে ভাবছে। একটিতে ইরানের সামরিক ঘাঁটি ও অবকাঠামোয় তীব্র হামলা, দ্বিতীয়টিতে বিশেষ বাহিনী পাঠিয়ে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা সুরক্ষিত করা, আর তৃতীয়টিতে হক দ্বীপ দখল, ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসে বলেছেন, প্রয়োজনে আরও বাড়ানোর পরিকল্পনাও আছে। কি পরিকল্পনা খুলে বলেননি, কিন্তু আলোচনার টেবিলে সব থমকে আছে। পরোক্ষ আলোচনা চলছে, কিন্তু দুই পক্ষই একে অপরের দাবিকে অবাস্তব বলে উড়িয়ে দিচ্ছে। ট্রাম্প চাইছেন ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দেয়া। তেহরান বলছে, আমেরিকার কথায় বিশ্বাস করার কারণ নেই, বহু বছর ধরেই তারা এই খেলা খেলছে, ফল মেলেনি। আগুনে পুড়লে সোনা যেমন আরও খাঁটি হয়, ইরানও যেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দাবি করছে। নত যেন না হওয়ার এই জেদ, এটাই এখন তেহরানের সবচেয়ে বড় অস্ত্র, ক্ষেপণাস্ত্রের চেয়েও হয়তো ধারালো। মস্কো থেকে বেজে উঠল এক শীতল সতর্কবার্তা, যেন বরফে মোড়া কোনো বজ্রপাত যা আকাশ ভেদ করে নামছে ইউরোপের হৃদয়ে। যুদ্ধের শব্দ নেই এখনও, কিন্তু প্রস্তুতির প্রতিটি নড়াচড়া যেন ভবিষ্যতের অন্ধকারকে আগেই লিখে রাখছে। রাশিয়া ঘোষণা করেছে নতুন এক বিশাল পরমাণু মহড়ার নাম তার কৌশলগত প্রতিরোধ অনুশীলন, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আরও বড় কিছু শক্তি প্রদর্শনের এক নির্ভুল নিঃশব্দ বার্তা, পশ্চিমের উদ্দেশ্যে ছুড়ে দেয়া এক হিমশীতল ইশারা। এই মহড়ায় অংশ নিচ্ছে প্রায় 64,000 সেনা, হাজার হাজার সামরিক যান, 2 শতাধিক ক্ষেপণাস্ত্র লঞ্চার, আকাশে 140টি যুদ্ধবিমান, সমুদ্রে 73টি যুদ্ধবিমান এবং 13টি সাবমেরিন। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এটি একটি সামরিক ভূমিকম্প যার কম্পন ছড়িয়ে পড়ছে ইউরোপের সীমানা ছুঁয়ে। এই মহড়ার কেন্দ্রবিন্দু বেলারুশ। ন্যাটোর দরজার ঠিক পাশে দাঁড়িয়ে থাকা এই ভূখণ্ড এখন পরিণত হয়েছে এক উত্তপ্ত পরীক্ষাগারে, যেখানে পরমাণু কৌশল শেখানো হচ্ছে সৈন্যদের। কিভাবে, কখন এবং কোন অবস্থায় ব্যবহার করা হবে কৌশলগত পারমাণবিক অস্ত্র। মিনস্কো বলছে এটি প্রতিরক্ষা অনুশীলন, মস্কো বলছে এটি প্রস্তুতি, আর পশ্চিম বলছে এটি এক অশান্ত সংকেত। কিন্তু এই উত্তেজনার মাঝেই বিশ্ব রাজনীতির আকাশে আরেকটি নীরব ছায়া দীর্ঘ হচ্ছে। ইরান, যেখানে অন্যরা অস্ত্রের ঝনঝনানিতে শক্তি দেখায়, সেখানে ইরান দাঁড়িয়ে থাকে কৌশলের নীরবতায়। মস্কোর মহড়া যখন ইউরোপকে কাঁপিয়ে দিচ্ছে, তখন তেহরান তার অবস্থানকে আরও দৃঢ় করছে এক ভিন্ন মঞ্চে, কূটনীতি, প্রতিরোধ এবং আঞ্চলিক ভারসাম্যের সূক্ষ্ম খেলায়। রাশিয়া যখন সাবমেরিন, ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত বাহিনীর প্রদর্শনী করছে, তখন ইরান তার শক্তি দেখাচ্ছে ভিন্ন ভাষায়, সমুদ্রপথ, আকাশসীমা এবং আঞ্চলিক জোটের জটিল জালে। যুদ্ধের আওয়াজ নয়, বরং অবস্থানের স্থিরতা। মস্কোর এই মহড়ার আরেকটি অংশে উঠে এসেছে ভয়ঙ্কর এক বার্তা, পারমাণবিক সক্ষমতা দ্রুত আধুনিকায়ন করছে রাশিয়া। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক প্রযুক্তি, এমনকি সাব অরবিটাল গতিপথে চলতে সক্ষম অস্ত্রের কথা বলা হচ্ছে, যেগুলো প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যাওয়ার সক্ষমতা রাখে বলে দাবি করা হচ্ছে। ভ্লাদিমির পুতিনের ভাষায় এগুলো এমন অস্ত্র যার কোনো তুলনা নেই। পশ্চিমা বিশ্বকে ইঙ্গিত স্পষ্ট, ভারসাম্য আর আগের মতো নেই। এই ঘোষণার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে ন্যাটোর করিডোরে। ইউরোপের রাজধানীগুলোতে ফিরে এসেছে পুরনো এক শীতল যুদ্ধের গন্ধ, কিন্তু এবার দৃশ্যপট আরও জটিল, আরও বিস্তৃত। কারণ বিশ্ব এখন আর দ্বিমেরু নয়, এটি বহুস্তরীয়, বহুপ্রান্তিক এক দাবার বোর্ড। এবং সেই বোর্ডে ইরানের উপস্থিতি আর শুধু আঞ্চলিক নয়, এটি এখন বৈশ্বিক সমীকরণের একটি অপরিহার্য অংশ। রাশিয়ার এই শক্তি প্রদর্শনের মাঝেই এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভবিষ্যতের সংঘাত কি শুধুই ইউরোপ কেন্দ্রিক থাকবে, নাকি মধ্যপ্রাচ্য, ইউরেশিয়া আর পারস্য উপসাগর এক নতুন সমীকরণে জড়িয়ে পড়বে? ইরান এই প্রশ্নের উত্তর দিচ্ছে অবস্থানে, কখনো প্রতিরক্ষা কৌশলে, কখনো কূটনৈতিক বার্তায়, আবার কখনো আঞ্চলিক ভারসাম্যের নীরব স্থিতিতে। মস্কোর সাবমেরিন যখন সমুদ্রের অন্ধকারে গর্জন তোলে, তেহরান তখন সমুদ্র পথের নিয়ন্ত্রণ ও আঞ্চলিক প্রভাবের সূক্ষ্ম রেখা আঁকে। আকাশে যখন ক্ষেপণাস্ত্র উড়ে যায়, তখন ইরান তার প্রতিরক্ষা কাঠামোকে আরও স্তরবিন্যস্ত করে তোলে নিঃশব্দে।